উফ জগাদা, ঠান্ডাটা যা পড়েছে মাইরি। নাও তো গরম গরম চা আর তোমার হাতের গরম ধোঁয়া ওটা সিঙ্গারাটা নামাও তো দেখি। এই শীতের মধ্যে ওগুলো যেন অমৃত। বিপুল আসতেই ছোট দলটার মধ্যে একটা হইচই শুরু হলো। দলের মধ্যে সবচেয়ে বয়সে বড় বিধান সরকার বিপুলকে আসতে দেখে তিনি একগালে হেসে বললেন, আহারে এই তো বিপুল চলে এসছে, ব্যাস এবার আড্ডাটা একেবারে জমবে। তা বিপুল, কলকাতার ঠান্ডা কেমন গো? কলকাতা হলে যে কলকারখানার শহর, সেখানে কি আর হাড় কাঁপানো শীত পড়বে? আমাদের এই সোনাডাঙ্গায় পড়ে শীত। উফ, এই আগুনটা ধরাও না কেউ। শীতে কাঁপতে কাঁপতে একটা শতদ্র টিনের চালের নিচে জগার দোকানে গিয়ে বসল বিপন। জগার দোকানটা সোনাডাঙ্গা গায়ের একেবারে শেষ প্রান্তে। বিপুলদের একটা ছোট্ট দল আছে। সারা হপ্তাহে বাকিরা আসর জমালেও আসর জমে শনিবার ও রবিবার। বিপুল কলকাতায় কেরানির চাকরি করে, সাথে বিধান সরকার গ্রামের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বাকিরা ব্যস্ত থাকলেও এই দুদিন জগার দোকানে আসা যায়। তবে মূলত দুটো কারণ আছে। প্রথমত জগার হাতের অমৃত সিঙ্গারা আর দুধ চা, আর দ্বিতীয়ত দেশ বিদেশের নানান খবর আড্ডা। সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপট কিছুই বাদ থাকে না। তবে শীতের সময়টা ভূতের গল্পটাই সবার কাছে বেশি প্রিয়। জগার চায়ের কাপ আর সিঙ্গারা একটা থালাতে নামিয়ে সেটা একেবারে সকলের মুখে তুলে দিল। অরুণ গ্রামের পঞ্চায়েতে কাজ করে। ছেলেটা সকলের চেয়ে বয়সে ছোট হলেও বেশ বুদ্ধিমান আর সাহসী। চায়ের চুমুক দিয়ে এসে বলল, বিমলদা, জগালার চা সিঙ্গারার মতোই গায়ে কিন্তু একজন আসে খেজুরের গুড় বিক্রি করতে। উফ, সত্যি কি অসাধারণ তার তৈরি গুড়ের স্বাদ, একেবারে মুখে লেগে থাকার মতো মাইরি। কতদিন যে অত ভালো খেজুরের গুড় খায়নি। শুনলাম লোকটা নিজের হাতেই বানায়। তা যা বলেছি সরুন, শুনলাম লোকটা নাকি মেদিনীপুরের। গরম না পড়া অবধি থাকবে, শীতে খেজুর গুড় বিক্রি করবে ঘুরে ঘুরে। তবে আমিও দেখলাম লোকটাকে, একটু অদ্ভুত লাগলো বটে। কেমন যেন, বাবা, এক সপ্তাহের মধ্যে এত কিছু হয়ে গেল অথচ আমি টেরি পেলাম না। তা কি ওই গুড় বিক্রেতা আর জায়গা পেল না গুড় বিক্রি করার? শেষ দিনে কি নাই সোনাডাঙ্গায় পছন্দ হলো। হ্যাঁ বিপুলদা, বলছি আজ ভূতের গল্প হবে না? বিধানদা, কিছু আছে নাকি বাক্সে তলা? এত শীতে একেবারে হাড় মজ্জা জমে গেল। ভূতের গল্প হলে যদি একটু শরীরটা গরম হয়। বাবুরা, গপ্প শুনবেন নাকি? আমার কাছে অনেক কাহিনী আছে। একটা প্রচণ্ড গুরুবম্ভী স্বরে মুহূর্তের মধ্যেই সবাই চুপ হয়ে গেল। একটা সূচ পড়া স্তব্ধতা নেমে গেল গোটা দোকান জুড়ে। একজন বয়স্ক লোক, পোশাক শতচ্ছিন্ন, ময়লা, গায়ে শুধু একটা কালচে চাদর জড়ানো। তার মধ্যে দিয়ে লোকের চেহারা যেটুকু বোঝে গেল, তাতে মনে হলো দুনিয়ার সবচেয়ে কুৎসিত চেহারা বুঝি একেই বলে। লোকটার মুখে কাঁচা পাকা দাড়িতে ভরা, গায়ের রং আলকাত্রার মতো কালো, সারা মুখটায় অসংখ্য কাঁটা দাগ। চেহারার সাথে দারুণ বা ওই গোত্রের কিছু মিল থাকাটাই মোটেই অস্বাভাবিক নয়। তবে লোকটার চোখটা একটু অস্বাভাবিক দেখতে, কেন যেন ঘোলাটে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ওদিকে, গাটা শিরশির করে ওঠে। আর আশ্চর্যভাবে লোকটা আসার পর থেকেই পরিবেশটা আচমকাই আরও গম্ভীর, নিস্তব্ধ, আরও মৃত্যুর মতো শীতল হয়ে গেল। আহারে আকবর চাচা, কেমন আছেন? আসেন আসেন, জগার হাতে চা আর গরম সিঙ্গারা নিন। কথা দিচ্ছি, এর লোভে লোভেই আপনাকে বারবার সোনাডাঙ্গায় আসতেই হবে। বিপুলের মনে এবার সন্দেহ দূর হলো। এই ভদ্রলোকই হলো সেই আগত খেজুর গুড় বিক্রেতা। তবে লোকটাকে বিশেষ ভালো লাগলো না, তাই নতুন করে আলাপ জমাতেও চাইল না। তা 4 দিন দেখি, তবে একটা না দুটো দেবে। কথাটা শুনে একটু অবাক হলেও এ বিষয়ে কিছু বলল না কেউ। তা বাবুরা, কিস্সা যখন শুনবেন তখন আমার দেখা একটা ঘটনাই বলি। তা কিসের ঘটনা বলবেন শুনি? সাদা শাড়ি পরা পেতনির হাসি নাকি শেওড়া গাছে ঠ্যাং দোলানো মামদ? দেবুলের কথাটা চেয়ে বিশেষ ভালো লাগলো না আকবরে, তা তার দৃষ্টিতেই স্পষ্ট বোঝা গেল। গলাটা আরও গম্ভীর করে আকবর বলল, জিনের কিস্সা শুনবেন? উপস্থিত সকলে একসাথে অবাক হয়ে গেল। হ্যাঁ, মানুষের মতোই ওরা আছে আমাদের জগতে। আমরা বিশ্বাস করিনি ওদের দেখতে পাইনি বলে, কিন্তু ওরা সব বোঝে, সব জানে। হ্যাঁ চাচা, আমিও জিনের কথা শুনেছি, তবে সেভাবে কখনো এদের নিয়ে জানতে পারিনি। দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এদের নিয়ে না জানাই ভালো। আমিও জানতাম না, তবে জেনেছিলাম আমার যখন 13 বছর বয়স তখন আমার আব্বু আমায় বলেছিল এ কথা। তবে বাবুরা, এরা যেমন ভালো হয়, তোমার জন্য যেমন সব কিছু করতে পারে, তেমন এরা সামান্য কিছুতে বা একটু ভুল হলেই মেরে ফেলে মানুষকে। শরীরের একটা ফোঁটা রক্ত থাকে না। আমার বাবার ভাই সম্পর্কে আমার ছোট চাচা বরাবরই একটু বদমেজাজি মানুষ শুনে, বাকি সব চাচাদের থেকে একটু আলাদাই বটে। ভদ্রলোকের নেশা ছিল টাকার। টাকার জন্য নিজের সবচেয়ে কাছের কাউকে কুরবানি দিতে তার হাত কাঁপত না। আল্লাহর দয়ায় আমরা আমাদের বাকি 4 চাচাদের নিয়ে ভালোই ছিলাম, কিন্তু এই ছোট চাচার লোভ ছিল সম্পত্তির ওপর। আমার আব্বুর ছিল গুড়ের ব্যবসা। আব্বু জায়গায় জায়গায় ঘুরে গুড় বিক্রি করত। বাড়িতে আমি, আম্মু আর আমার বোন থাকত। তবে বোনটারে আল্লাহ কেড়ে নিল কলেরা। সেসব কথা মনে করলে বুকে বড্ড ব্যথা ওঠে। তো সেবার আব্বু গেল উত্তরে। বেটা রে, এ বেটা, এখানে আয়। বেটা, এবার শীতে উত্তরে যাইব। বাপ, অনেক দিন দেখা সাক্ষাৎ হইব না। আম্মুরে নিয়ে মিলেমিশে থাকবা, কেমন? আমি আবার বসন্তে আইব, তোমার জন্য নতুন কাপড় আইনব। মন খারাপ করো না বেটা, মন খারাপ করো না। আসি।
আমি ছিলাম আমার আব্বুর চোখের মণি। আমায় ছাড়া আব্বুর জীবন শূন্য ছিল। সে সময় আমাদের অবস্থা বেশ ভালোই ছিল। উল্টো দিকে আমার ছোট চাচা রহিমের সওদা তখন বিগড়েছে। আমাদের পাকা ঘর, ঘর ভরা চাল ডাল, মানে শয়তানের বাস থাকলে সব কিছুকেই শয়তান লাগে। ছোট চাচার অবস্থাও তাই ছিল। সেদিন ছিল জুম্বাবার। আম্মু গেছিল নানা বাড়ি। আমি ঘরে একাই ছিলাম। মাগরিবের আজানের আগেই হঠাৎ দরজায় একটা ঠকা পড়ল। এমন সময় কেউ তেমন একটা আসে না ঘরে। একটু অবাক হয়ে দরজাটা খুললাম। হঠাৎ মনে হলো একটা চোর কঙ্কলে ঠান্ডা বাতাস ধাক্কা মেরে দিল আমাকে। তো সেটা ঘরেই ঢুকলো, কিন্তু সত্যি বলতে কাউকে দেখলাম না বাইরে। মনের ভুল ভেবে ঘরে এসে তাকিয়ায় কালিয়ে আম্মুর জন্য অপেক্ষা করতে লাগলাম। সময় তো শীতের শুরু, তাই তখন চুপ করে সন্ধে নামে। আমার মনে হলো বন্ধ ঘরে জ্বলতে থাকা ল্যাম্পটা কেমন কাঁপছে, আর সমস্ত ঘরটা ভরে যাচ্ছে নোংরা বিশ্রী গন্ধে। এমন সময় দরজায় আবার ঠকা পড়ল। আম্মু আসবে ভেবে দরজাটা খুললাম, কিন্তু না, ওখানে দাঁড়িয়েছিল আমার ছোট চাচা। আমার সাথে কোনো ভালো করে কথা বলতো না, যে সেই মানুষ দেখলাম একগাল হেসে দাঁড়িয়ে আছে। ভাইজান, কবে আসবে আকবর? সে তো বসন্তের শুরুতে। আপনার আজ হঠাৎ আগমন কি ব্যাপার? এরপর দেখলাম কোনো ফণিতা না করে চাচা আমার ঘরে ঢুকে গেল। আমি ওই বয়সে অতটা বুঝিনি। দরজা ভাজিয়ে টাকিয়ে বসতেই দেখি ছোট চাচা কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। থেকে চোখটা কেমন ফ্যাকাশে রং ধারণ করছে। মনে হচ্ছিল চোখের ভিতরে কোনো কালো মণিই নেই, সবটাই সাদা। আমি একটু কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কিছু কইবেন চাচা? পানি দেব? দেখলাম চাচা ঠিক ওইভাবেই আমার দিকে তাকিয়ে আছে। থেকে জিভ দিয়ে ঠোঁটটা চাটছে, ঠিক যেমন শার্দুল শিকার ধরার আগেই তাকে অমনি। তারপরে যা ঘটল তাতে আমার ওইটুকু বয়সে কিছুই মাথায় ঢুকছিল না, শুধু বোবার মতো দেখছিলাম। হঠাৎ দেখলাম বাতাসে ভেসে এক লাফে আমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল ছোট চাচা। এক মুহূর্ত বুঝতে পারলাম না, লম্বা নখগুলো গেঁথে বসছে আমার গলার খুব কাছে। ছোট চাচার আদলে এক বিভৎস জীব আমার গলাটা টিপে ধরে আছে। ভয়ে অসর হয়ে গেলাম। চিৎকার করার শক্তি নাই, সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়েছে। কতটা সময় এমন হতবাক হয়ে বসেছিলাম জানি না। একটা সময় পর দমটা পুরো বন্ধ হয়ে গেল। চোখের পাতাটা বুজে আসার আগের মুহূর্তে কানে এলো মাগরিবের আজান। আজানের শব্দে বুঝলাম সে মৃত্যু যন্ত্রণাটা একটু কম হলো। ঘাড়ের উপর থেকে চাপটা ক্রমশ সরতে শুরু হলো ধীরে ধীরে। আর তখনই ল্যাম্পটা নিভে গেল কোনো বাতাস ছাড়াই। তাকিয়ের উপরে গোটা শরীরটা ছেড়ে দিলাম। উফ, শ্বাস না নিতে পারাটা যে কত বড় কষ্ট সেটা সেবার টের পেয়েছিলাম। হ্যাঁ, আল্লাহর করুণায় কোনো বান্দা যেন এত কষ্ট পেয়ে মরে না। কতটা সময় এমনভাবে শুয়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো ছোট চাচা কোথায় গেল? তাকে তো দেখছি না ঘরে। এর মধ্যেই একবারের জন্য দরজাটা খোলা হয়নি। উঠে যে দাঁড়াবো সেই সাহসটা পর্যন্ত পাইনি। ঠিক সেই সময় আম্মুর আওয়াজ পেলাম, আকবর, এই আকবর, দরজা খোল। কইয়ে, দরজাটা খোল। ছুটে গিয়ে দরজা খুলে আম্মুটে জড়িয়ে ধরলাম। এই শীতের মধ্যেও আমার সারা শরীর ঘামে ভিজে গেছিল। হ্যাঁ রে, এত আধারে আলো বন্ধ করে ঘরে বসে আছিস কেনে? কি হইছে তোর? এমন ধারা ঘেমে কি করিস বাপ? কিছু হইছে? আমার কথা বলার মতো শক্তি তখন ছিল না। কোনো মতে মুখ দিয়ে কয়েকটা শব্দ বের হলো কেবল। আম্মু, ছোট চাচা আইছিল। কস কি? ছোট কাকা কেমনে আইবে রে? ও তো গেছে শহরে কাজে। পরশুদিন তো আমার সাথে দেখা হইল, কইল যে হপ্তাখানিক পর আসবে। ওদের ঘরের সামনে দিয়েই তো আসলাম, এখনো তো কাউরে দেখলাম না। যেন আসমান ভেঙে পড়লো আমার মাথায়। তাহলে এত সময় ঘরে কি ছিল? আর আশ্চর্যজনকভাবে বন্ধ দরজা দিয়ে ছোট চাচা গেলই বা কোথায়? সে রাতে আর বেশি কিছু হলো না। আম্মু আমার গরম পানি দিয়ে গোসল করিয়ে কালমা পরে ফু দিলেন। কিছু সময়ের জন্য একটু সুস্থ বোধ করলাম। সে ভয়ের আর পোষণ আমার এক মুহূর্তে শান্তি দিল না। আর গলার কাছে বড় হিংস্র মুখের আঁচড়ের লাল দাগটা ভয়টাকে আরও বাড়িয়ে দিল। আকবা চাচা, এই না, চা খেতে খেতে গল্প শুরু করুন। ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। মুগ্ধ হয়ে এতক্ষণ গল্পে ডুবেছিল সকলে। এবার জগার ডাকে চমক ভাঙল। আকবর তার বিশ্রী কালো দাঁতগুলো ফাঁক করে একবার হাসল। তাতে সৌন্দর্য নয়, বরং কেমন যেন রহস্যময় ভয়ের স্রোত বয়ে গেল। আলপর এত সময় তার হাতটা চাদরের আড়ালেই রেখেছিল। ডান হাতে চায়ের কাপ নিতেই হাতটা বের করল সে, আর তাতেই উপস্থিত সকলের তাজ বনে গেল। লোকটার ডান হাতটা কবজির সামান্য উপর থেকে পুরো কাটা, একখণ্ড মাংসের চামড়া দিয়ে ঝুলছে। সেই একখণ্ড মাংসের ওখান দিয়ে চায়ের কাপটা ধরল আকবর। হাতের ক্ষতস্থানটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রতিনিয়তই ক্ষতস্থান নাড়াচাড়া করা হয়, অথচ ছিদ্র কাটাকুটি ওখানে। কাটা গুলে উঠল অরুণের। কেমন একটা ভয় জড়ানো শিরশিরে টের পেল সকলে। একই চাচা, আপনার ডান হাতটা নেই? আকবর বোধহয় এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। একটা অদ্ভুত কায়দায় চায়ের কাপ তুলে চুমুক দিয়ে বলল, ভয় পেলেন নাকি বাবুরা? ও এমন কিছু নয়। শরীরের রক্ত মাংসের দাম অনেক বাবু। কবরে গেলে তো সব মাটি হয়ে যাবে, তাই যতটা কাজে লাগানো যায় আর কি। কথাটার ভাবার্থ যে কেউ বিশেষ বুঝল না তার বলার অপেক্ষা রইল না। কনকনে ঠান্ডা বাতাস ততক্ষণে টিনের চালের ঘরটার কবজা করে ফেলেছে। ছুরির ফলার মতো উত্তরের বাতাসে সারা শরীর মনে হচ্ছে কেউ বরফ কুচি ঢেলে দিয়েছে। তবে সেই ঘটনার পর যে সবকিছু ঠিক চলেছিল তা নয় বাবুরা, বরং বলা যায় ঘটনার শুরু ওখানে।
এরপর কটা দিন গেল, সেই ঘটনার রেশ পুরোপুরি ভুলতে পারিনি। গলার আঁচড়ের দাগগুলো শুকিয়ে এসছে ততদিনে অল্প। শীতটাও বেশ চাকিয়ে পড়েছে। আমার আবার বড় নেশা ছিল ডাঙ্গুলি খেলায়। তখন গায়েগঞ্জে ছেলেপুলেরা এমনি সব খেলত। পড়ালেখা আমাদের জামানায় এত চল ছিল না। আব্বুর কাছে কিছুটা বাংলা আর উর্দু শিখেছিলাম, এই যা। তাছাড়া আব্বুর পর সংসার চালাতে হবে, তাই পড়াশোনা সেভাবে আর শিখিনি। সেদিন বিকেলে জলার ধারের মাঠে গেছিলাম খেলতে। সরসর উত্তরের হাওয়ায় বুঝিয়ে দিচ্ছে শীতের কাঁপুনি। নিস্তব্ধ বাগানে কেবল আমি একাই ছিলাম অজীব। অল্প বয়সে খেলতে খেলতে কখন বিকেল গড়িয়ে সন্ধে নামলো খেয়াল করিনি। হঠাৎ মনে হলো ডান হাতটা খপ করে কেউ যেন ধরল। চমকে তাকিয়ে দেখি আম্মু এসেছে। একটু অবাক হলাম বটে, কারণ আম্মু কখনো দেখিনি গ্রামের শেষ দিকের জলার ধারের মাঠে যেতে। দেখলাম আম্মু কোনো কথা বলল না, আমার হাতটা ধরে টেনে টেনে নিয়ে যেতে লাগলো মাঠের দিকে। আমি প্রথম ভাবলাম হয়তো রেগে আছে আমার ওপরে। সেই ভরা দুপুর থেকে খেলে বেরোচ্ছি, এখনও খেলা শেষ করার নাম নেই। চুপ করে কোনো কথা না বলেই যেতে লাগলাম আম্মুর সাথে। ফোপার পর দেখলাম আমার হাত ধরে হাঁটছে মামা। ততক্ষণে ডান হাতের যন্ত্রণায় অবশ হয়ে গেছে। হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু লোহার হাতুল আটকে গেলে যেমন হয় ঠিক সেই অনুভূতি হতে লাগলো। সবশেষে দেখতে পেলাম আমার ছোট চাচার রহিম এসে চেপে ধরল আমার হাতটা। এবার আর শরীর পড়ল না। ওইটুকু বয়সে এত কিছু সহ্য করা অসম্ভব। ছোট চাচাকে দেখে মনে পড়ে গেল সেই রাতের ঘটনাটা। হঠাৎ অনুভব করলাম আমার হাতের আঙুলগুলো জিভ দিয়ে চাটছে আমার ছোট চাচা। যেন বহু ক্ষুধার্ত সে, বহুদিন পর খাবার পেয়ে দাঁড়িয়ে করছে। আমি ততক্ষণে মাঠে শুয়ে পড়েছি। বেঁচে থাকবো এই আশা আমার নেই। মৃত্যুর জন্য চাতকের মতো চেয়েছিলাম। ঠিক তখনই বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে একটা বিরাট বড় ছায়ামূর্তি। বিরাট লম্বা সরু কালো চেহারা, তবে ঝাপসা। গাঢ় অন্ধকারের মধ্যে চোখ শোয়া আলো, তাতেই এসব দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম সেই কালো বিভৎস ছায়াটা চেপে বসলো আমার বুকের উপরে। লম্বা সূঁচের মতো নখগুলো খুবলে নিতে চাইল বুকের কলিজাটা। আমার চোখ বুজে ফেললাম। নিজের মৃত্যু কি নিজের চোখে দেখা যায় বলেন? কিন্তু আমি বেঁচে গেলাম কি করে জানেন? আমি দেখলাম আমার আব্বু সেখানে কি করে যেন উপস্থিত হয়েছে। বিড়বিড় করে সূরা কালাম পড়ছে আমার আব্বু। আমার মন তখনই বুঝে ওঠার মতো জায়গাতে পৌঁছায়নি কোনটা ভ্রম কোনটা বাস্তব। আমি তখন কেবল নাটকের দর্শক, যেখানে আমি কেবল দেখতে পারি আর কিচ্ছু নয়। তবে আব্বু কিভাবে আসবে? উনি তো উত্তরে বসন্তের আগে আসা সম্ভব নয়। তাই মনের মধ্যে অসংখ্য সন্দেহ নিয়ে দেখতে লাগলাম কি হচ্ছে। তাকিয়ে দেখলাম আমার বুকে চেপে বসা সেই শয়তান দু হাত উপরে তুলে প্রচণ্ড শব্দে আর্তনাদ করছে। যতটা জোরে আর্তনাদ করছে, আব্বু সূরা কালাম পড়ার বেগও ততই বাড়াচ্ছে। অতটা সময় জীবন মৃত্যুর সাথে লড়াই করেছি জানি না। একটা সময় পরে আমার চোখটা বন্ধ হয়ে গেল, আর কিছু মনে নেই। ভাইজান, শেয়ারাটা কিন্তু ঘাসা বানিয়েছে। আমার ছোট চাচি কিন্তু এমন রান্না করতেন। এই রুদ্ধশ্বাসের কথাগুলো এভাবে বলে শেষের এই কথাটা বলে ছেদ ঘটল। সকলে নিস্তব্ধভাবে গল্প শুনছে, কারোর মুখে একটু শব্দ নেই। এরপর যখন চোখ মেললাম, দেখলাম নিজের বিছানায় শুয়ে আছি। আব্বু কান্না করছে আর মাথায় পানি ঢালছে। আমি অনুভব করলাম আমার গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তবে আশ্চর্যভাবে দেখতে পেলাম আব্বুকে। আমার বাড়ির দাওয়াতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে এবং কি যেন ভাবছে। আব্বু, আপনি কখন আইলেন? উঠো বাপ, উঠো। যাক, তুমি সুস্থ আছো দেখা পারানটা শান্তি আইল। কিন্তু আপনি এখন যে বসন্ত আসবার ঢের দেই। আব্বু আমায় বুকে টেনে নিয়ে বললেন, বেটারে, আমায় যে আসতেই হতো। বেটা, তোদের এত বড় বিপদ, আর একটু হলেই তো জানটা হারাইতিস বাপ আমার। কাল আল্লাহর হেফাজতে প্রাণটা ফেরত পাইলি। কি হয়েছিল আব্বু? আমি অমন দ্বারা এতগুলো মানুষকে একসাথে দেখলাম কেমনে? হিংসা বাপ, হিংসা। ওই শয়তানটা তোরে মারতে চাইছিল। তোর পেছনে জিন সাইরা ছিল কারিম, সবচেয়ে ভয়ানক রে। যদিও তখন আমার এ বিষয়ে জ্ঞান ছিল না, তবে পরে জেনেছিলাম সবটা। কারিম, সেটা আবার কি? তারপর তার ডান হাতটা চাদরের বাইরে বের করে এক ঝলক সেটার দিকে তাকিয়ে বলল, কারিম। আরবিদের মিউজিক। জিন মানে হলো আড়াল। জিন কথাটা ওখান থেকেই এসেছে। জিন ইনসানের থেকে আলাদাভাবে লুকিয়ে থাকে, তাই জিন। জিনের ভাগ আছে হামজাদা, গুল, কারিন, ইফরিত, আরও কত। তবে কারিন জিন ইনসানের রূপ ধরতে পারে। কেউ বুঝবে না আসল নকল, যেটা আমার সাথে ঘটেছিল বাবু। আমার কাছে বদ্ধ দরজার ভিতরে ওই দিন ছোট চাচার রূপ ধরে এসেছিল কারিন। মাঠের মধ্যে সে ওইভাবে রূপ বদলে আমায় ভয় দেখাতে চেয়েছিল, যাতে আমি মারা যাই। কিন্তু আল্লাহর দোয়ায় আর আব্বু সেখানে এসে পড়ায় আর আমার প্রাণটা বাঁচে। কিন্তু সেই কারিন জিন আপনার পেছনে পড়ল কেন? আমার ছোট চাচা বড় লোভী ছিল।
বললাম না, আমার আব্বুর ভালো পসার, আমাদের পাকা বাড়ি দেখে লোভ, তো ইনসানিয়াত খুইয়ে আমার নামে জিন ছাড়লো। কারণ আমার কিছু হলে আম্মু আব্বু শেষ হয়ে যাবে, তাই আমি হলাম তুরুপের দাস। তবে আব্বাজানের কিছু বিদ্যে ছিল, উনি কুরেশের কাছে নবীর শিক্ষা নিয়েছিলেন। অত দূরে থাকলেও উনার জান ছটফট করত আমার জন্য। আর কি কোনোভাবে জানতে পেরেছিলেন আমি বিপদে আছি, তাই আমায় বাঁচাতে ছুটে এসেছিলেন দূর দূরান্ত থেকে। আপনার ছোট চাচার কি হলো? যে জিন ছাড়ে, যার নাম করে সেই জিন ছাড়া হয়, সে কাজ যদি না করতে পারে তাহলে ফেরত যায় না। ছোট চাচা আমার মৃত্যুর জন্য কারিন পাঠিয়েছিল, যাতে করে আমি কোনো সন্দেহ না করি। জিনকে চেনা মানুষ পাপী, কিন্তু আব্বু তার বিদ্যে শিক্ষা আর আল্লাহর সহায়তায় সে জিনকে বেঁধে দেন নিজের কাছে। তবে যে জাতি বা ধর্মই বল, কেউ পাপ করে ছাড় পায় না, ওটা প্রকৃতি এমনিতেই দেয়। আব্বু চাইলে জিনকে ছেড়ে নিজের ভাইজানের মরণ ডাকাতে পারত, কিন্তু উনিও তার আল্লাহর কথা মতো চলে, তাই বকরা হাঁস মুরগি দিয়ে বুক মেটালেন চিরে। কিন্তু আমার ছোট চাচা কলকাতায় যাওয়ার পথে রাস্তায় পথ দুর্ঘটনা হয়, গাড়ি পুরো কুড়ে দিয়ে যায়। ছোট চাচার কোমরের নিচ থেকে পঙ্গুও ধরা পড়ে, নিজের ইচ্ছে মতো জলও খেতে পারেন না। তবে বেশি দিন ওনাকে কষ্ট পেতে হয়নি, 7-8 বছর পরেই কবরে শুতে হয়েছিল। শুনেছিলাম সারা শরীর পোকায় ধরে গিয়েছিল, ঘা বুজ গন্ধ ছড়াতো। এ কি আশ্চর্য, এই কাপটা থেকে যা কোথায় গেল চা? এতক্ষণ সকলে গল্পে এতটা মুশগুল ছিল যে কারোর খেয়ালই ছিল না সেই কাপের দিকে যাবার কথা শুনে সেদিকে তাকাতেই এরিকেনের হলদে আলোতে দেখা গেল সেই ভরা চায়ের কাপটায় একটা ফোঁটাও চা পড়েনি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কাপটার চারপাশে কালচে ছোপ। সত্যি বলতে এতটা সময় কারোর সন্দেহ হয়নি যখন আকবর বলছিল 2 কাপ চা দিতে। এখন সবার মনে প্রশ্নটা জাগল, সত্যি তো চাচা, আপনি তো চাটা খাননি, আর আমাদের তো সকলের চা খাওয়া হয়ে গেছে। তবে আমি তো একা নই, আমার সাথে তো সবসময় থাকে। সে কে থাকে? কারিন জিন। কথাটা শুনে আর একটু হলেও হাত থেকে চায়ের কাপটা পড়ে যেত অরুণে। আব্বু জিনকে নিজের কাছে বন্দি করে রেখেছিল, ওকে দিয়ে ভালো কাজ করাতো, সংসারে শান্তির জন্য। কিন্তু জিন রাখার নিয়ম হলো মৃত্যুর আগেই সেই জিন অপর কাউকে দান করে দিতে হয়। আমি আব্বুর কাছ থেকে বহুত কিছু শিখেছিলাম। বাবা মার সময় হয়ে এসেছে, কবর খুঁড়ে রেখে দিস। কিন্তু শোন বেটা আকবর, আমার কাছে থাকা জিনকে আজ থেকে তোকে দিয়ে যাইলাম। ওর খেয়াল রাখিস বেটা, মনে রাখবি ওরে দিয়ে কোনো গলত কাম করাবি নে। সবই মহান আল্লাহর সৃষ্টি, ওরে মানুষের ভালোর জন্যে কাজে লাগাবি। তবে শোন, যার জন্যে ওরে কাজে লাগাবি সে যেন ওকে ওর প্রাপ্য জিনিস বা খাবার ফিরিয়ে দেয়। দেখো, না হলে কিছু করার উপায় নেই। আর মনে রাখবা বাবা মিন। চলে গেল এর 3-2 পরে। তারপর থেকে ও আমার কাছেই থাকে, একসাথেই থাকি আমরা। এই নাটকগুলো বন্ধ করুন তো, যত সব আজে বাজে কথা। আমাদের কাছে মিথ্যে গল্প ফাঁদলেই হলো। কলকাতায় থাকি, হ্যাঁ, এসব বুজুর্গিতে গায়ের সরল সাদাশীতে লোক পা দিতে পারে, আমরা নয়, বুঝলেন? বিমুল, কি হচ্ছেটা কি? ওনাকে অমনভাবে বলো না। না, অনেকক্ষণ ধরেই দেখছি আপনারা ওনাকে একটু বেশি খাতির করছেন। চিনি না জানি না এমন হুটক একটা লোককে এনে বসিয়ে দিলেন এই আড্ডায়। গল্প বলা অবধি তো ঠিকই ছিল, কিন্তু এখন এসব জিন টিনের গল্প ফাঁদিয়ে অন্য কিছুর ধান্দা। সবাইকে এত বোকা ভাববেন না আকবর চাচা, বুঝলেন? কলকাতার মাটিতে চাকরি করা মানুষ, হ্যাঁ, দিনে আপনার মতো এরকম 1000টা মানুষ দেখতে পাই। এতক্ষণ আকবর কিছুই বলছিল না, চুপ করে শুনছিল বিপুলের বলা কথাগুলো। তবে আকবরের চোখের দৃষ্টিতে যেন একটা কিছু ছিল, একবারের জন্য পলক পড়তে দেখা গেল না। বিপুলের কথা শেষ হলে খুব গম্ভীর এবং ধীর গলায় আকবর বলল, কলকাতার মাটিতে কি আদি চাকরিটা করেন বাবু? নাকি গত মাসে অফিস থেকে বের করে দিয়েছে? এখন আপনি কারখানায় খাতা লেখেন? কি মিথ্যে বললাম? মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিপুলের। এই কথাটা সে ছাড়া আর দ্বিতীয় কারোর জানা অসম্ভব। নিজের ঘর, পরিবার, বন্ধু বান্ধব সকলেই জানে সে কলকাতার অফিসে চাকরি করে, কিন্তু গত 1 মাস ধরে অফিসের ভিতরে বিভিন্ন গণ্ডগোলের দরুন তাকে বহিষ্কার করা হয়েছে। ইচ্ছে করে বিপুল কথাটা বাড়িতে বলতে পারেনি। তার মা বাবা রয়েছে, সংসার রয়েছে, বাধ্য হয়ে মিথ্যে করে কথা বলে অফিসে যাচ্ছে। কিন্তু অফিসের পাশেই তার বন্ধুর কারখানা। অনেকে বলে কয়ে কাজটা পেয়েছে সে, কিন্তু এই কথাটা তো কোনোভাবেই জানা সম্ভব নয় এই অশিক্ষিত খেজুরের গুড় বিক্রেতার। আকবরের কথাটা শুনে উপস্থিত সকলে চুপ করে বসে রইল। কারোর মুখ থেকে টু শব্দ বেরোলো না। কারোর ক্ষমতা হলো না বিপুলকে জিজ্ঞেস করতে কথাটা আজও সত্যি নাকি মিথ্যে। বিপুল আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। নিজের পকেট থেকে চা ও সিঙ্গারার দামটা টেবিলের উপরে জোর শব্দ করে রেখে গটগট করে হেঁটে চলে গেল বাড়ির পথে। তবে যাওয়ার আগে তারপর একটু সামনে এগিয়ে গিয়ে বলল, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলতে পারেন বাবু। এ দুনিয়ায় এমন কোনো কাম নাই যেটা এরা করতে পারে না। আমি জানি আপনি কোনো গুনাহ করেননি, ইচ্ছে করেই আপনাকে সরানো হয়েছে। পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না দীপু।
সে গটগট করে হেঁটে চলে গেল বাড়ির দিকে। সেদিনের আসরটা আচমকাই ভাঙল। কেউ কারো সাথে কোনো কথা না বলে মাথা নিচু করে বাড়ির পথ ধরল। মাঝে কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। সোনাডাঙ্গা গ্রামে শীত পড়েছে আরও ঝাঁকিয়ে। সকালের কুয়াশার মধ্যেই গ্রামের মানুষকে বেরোতে হয় কাজের উদ্দেশ্যে। সন্ধে হলেই দেখা যায় বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে চলছে আড্ডা। জগার চায়ের দোকানে মাঝে মধ্যেই আসর বসলেও বিপুল এর মধ্যে একটি দিনও আসেনি। আকবর চাচা, ও আকবর চাচা, বাড়িতে আছেন? সন্ধে প্রায় হব। সূর্য ডুবে গেছে বেশ কিছুক্ষণ আগে, তবে আকাশের তার কোমল রেশ এখনও রয়েছে জায়গায় জায়গায়। নিজেকে যতটা সম্ভব চাদর দিয়ে ঢেকে আকবরের সামনে উপস্থিত হলো বিপুল। পাছে কেউ দেখে ফেলে, এটাই তার বড় ভয়। আকবর বাড়িতেই ছিল। বিপুলের ডাক শুনে বাইরে বেরিয়ে এলো। সারা মুখে একটা বিশ্রী হাসি। তার মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না বিপুলের। তাহলে বিপুলবাবু, আসতেই হলো আপনাকে। দেখুন, আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। মানে, নিজেকে অনেক বড় বেশি কিছু ভেবে নেবেন না। আমার নেহাত অনেক বড় সমস্যা। অফিসের রাজনীতির মধ্যে নিজেকে আটকে ফেলেছি, তাই আপনার কাছে সাহায্যের জন্য আসা। তাও আপনি বলেছেন এই জন্য। বাবু, এত মাথা গরম করবেন না। জানি আপনার অনেক বয়স কম। হ্যাঁ, এসব ছাড়ুন এখন। আপনার ওই জিন টিন নাকি সব আছে জানো, ওদেরকে বলুন আমায় যাতে সাহায্য করে, যাতে আমি আমার কাজটা আবার ফেরত পাই। বিপুলের কথাটা শুনে প্রচণ্ড ক্ষিপ্তভাবে আকবর প্রায় চিৎকার করেই বলে, খবরদার বিপুলবাবু, ওদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলবেন। আপনার সম্মানের উপর নির্ভর